আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর বলে দেব। তো চলো আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। ১ থেকে ১০ পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর জেনে নিই। দেখো, প্রথম প্রশ্নে ১, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো। উত্তর: মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিখ্যাত একটি গান। এখানে ফুল বলতে আমাদের স্বদেশকে বোঝানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় দেশকে শত্রুমুক্ত করার জন্য যে প্রচেষ্টা ছিল, সেই প্রেক্ষাপটে রচিত এই গানটি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করত। মূলত মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি দ্বারা দেশকে বাঁচাতে আমাদের লড়াই করার বিষয়টিকে তুলে ধরা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, ২, যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন? উত্তর: যাত্রা গল্পে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের মানুষের বিপর্যস্ত জীবন চিত্র অঙ্কন করা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে মানুষ জীবন রক্ষার্থে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়ায়। শহর থেকে সবাই ছুটেছে গ্রামের দিকে। কোথাও কেউ নিরাপদ নয়। নিরাপদ আশ্রয় ভেবে সবাই যেখানে ছুটছে সেই স্থানেও আসলে নিরাপদ নয়। মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের সব জায়গায় পাকিস্তানি সেনাদের দ্বারা বিপর্যস্ত ছিল। তাই বলা হয়েছে ফেরার কোনো পথ নেই। শিক্ষার্থীরা, তারপর দেখো ৩ নম্বর প্রশ্ন। আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদরের কূলে, রবীন্দ্রনাথ ঠাকুরের একথা বলার কারণ কি? উত্তর: শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুর যে অনাদর ও অবহেলার শিকার হয়েছিলেন, প্রশ্নোক্ত মন্তব্য সে কথার প্রকাশিত হয়েছে। ১৪ ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাবা মায়ের কনিষ্ঠ ছেলে। এত ভাই বোন থাকায় বাবা মা আলাদা করে তার কোনো নজর দিতে পারেনি তার দিকে। মা অসুস্থ থাকায় রবীন্দ্রনাথ বড় হয়েছেন বাড়ির দাস দাসীর কাছে। একটু বয়স বেড়ে যাওয়ার পরে সেই দাস দাসীর কাছ থেকে তাকে দূরে সরে যেতে হয়। শিশু রবীন্দ্রনাথ অন্য সব শিশুদের মতো মাতৃস্নেহে পিতৃস্নেহে বড় হতে পারেনি। শিশু বয়সে তার যে অসহায়ত্ব ছিল, তা এই প্রশ্নোক্তে মন্তব্য প্রকাশ পেয়েছে। শিক্ষার্থীরা, তারপর দেখো ৪ নম্বর প্রশ্ন। দেওয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগ বাড়ছে প্রতিদিন, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? উত্তর: সময়ের প্রয়োজনে। গল্পে উল্লেখিত মুক্তি বাহিনীর সদস্যরা সূত্রবদ্ধ করতে তাদের সংখ্যা দেওয়ালে দাগ কেটে রাখতেন, কিন্তু মুক্তি বাহিনীর সদস্যদের মৃত্যু হলে তা কোথাও দাগ কেটে রাখা হতো না, বরং তা দাগ কাটে মুক্তিযোদ্ধাদের মনে। যুদ্ধে যেহেতু দুই পক্ষের মানুষই মারা যেত, তাই বলা হয়েছে দেওয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন। শিক্ষার্থীরা, তারপর দেখো ৫ নম্বর প্রশ্ন। ২, বোকা, এইটা আর এমন কি যুগ, এর চেয়ে বড় যুগ আছে, কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর: প্রশ্নোক্ত উক্তিটি উসমানের যুগ গল্পটি মূলত প্রতীকধর্মী একটি গল্প। গল্পকার এখানে যুগ নামক প্রতীকের আড়ালে সমাজের শোষক শ্রেণীর শোষণকেই বোঝাতে চেয়েছেন। উসমান বর্গাদার পাট চাষি, সে পাট চাষ করে আর অন্যদিকে তার কষ্টের ফসলের বড় একটি অংশ ভোগ করে মহাজন। পাট কাটতে গিয়ে উসমান পায়ে জোক ধরে এবং রক্ত শুষে নেয়। উসমান ছেলে তুতা যুগটি দেখে অবাক হয়ে উসমান তাকে প্রশ্নোক্ত উক্তিটি করে। মূলত সমাজের শোষক শ্রেণীদের বড় যুগ বলে ইঙ্গিত করা হয়েছে।
শিক্ষার্থীরা তারপর দেখো 6 নম্বর প্রশ্ন। তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, তবু জানি কোনো দিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, চরণটি তোমরা যেখানে 7 কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্ত কবিতাটি একটি দেশপ্রেমের কবিতা। এই কবিতায় কবি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন, আর এই সৌন্দর্যকে কবি ভালোবাসতেন। তাই এই সৌন্দর্যকে তিনি হারাবেন না বলে আশাবাদ ব্যক্ত করেছেন, কারণ বাংলার সৌন্দর্যের ভেতরেই কবির বসবাস। শিক্ষার্থীরা তারপর দেখো 7 নম্বর প্রশ্ন। গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো। উত্তর, গেরিলা যুদ্ধ হলো একটি অপ্রচলিত যুদ্ধের রূপ। নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষকে আতঙ্কিত হামলা করে কাবু করা হয়। এই যুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে গড়ে ওঠা বিভিন্ন বাহিনী গেরিলা যুদ্ধ অংশ নিয়েছিল। শিক্ষার্থীরা তারপর দেখো 8 নম্বর প্রশ্ন। ইবনে বতুতার ভ্রমণ রচনাটি কি তথ্যমূলক লেখা বলা যায় কেন? উত্তর, ইবনে বতুতার ভ্রমণ শিরোনামের রচনাটিতে তথ্যমূলক লেখার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যে কারণে লেখাটিকে তথ্যমূলক লেখা বলা যায়। যেমন, কেউ খান ও গাই ফলার এক ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতে ইবনে বতুতার ভ্রমণ সম্পর্কে তথ্য পরিবেশন করা হয়েছে। 2. ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতেও তার তথ্যগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে। 3. ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতে ইবনে বতুতার ভ্রমণের তথ্য ব্যতীত লেখকের কোনো আবেগ মিশ্রিত বক্তব্য উঠে আসেনি। 4. ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতে ইবনে বতুতা নামক পর্যটকের ভ্রমণ পথ সম্পর্কে তথ্য পাওয়া যায়। ইবনে বতুতার ভ্রমণ রচনায় উপযুক্ত বৈশিষ্ট্যসমূহের তথ্যসমূহ রচনার বৈশিষ্ট্য রয়েছে বলে একে তথ্যমূলক রচনা বলা হয়। শিক্ষার্থীরা তারপর দেখো 9 নম্বর প্রশ্ন। যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে সে সুখ পায়, সেই হতে পারে কবি, কথাটি বুঝিয়ে লিখো। উত্তর, যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে সে সুখ পায়, সেই হতে পারে কবি, কথাটি বলার কারণ কবিতা লেখার ক্ষেত্রে শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শব্দের অর্থ ব্যবহার ও প্রয়োগের ভিন্নতার কারণে সে গভীর অর্থবোধক সাহিত্য সৃষ্টি হয়। তার নাম হচ্ছে কবিতা। তাই লেখক রূপক অর্থে বলেছেন, যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে সুখ পায়, সেই হতে পারে কবি। শিক্ষার্থীরা তারপর দেখো 10 নম্বর প্রশ্ন। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বলতে কবি মানব হৃদয়কে সবচেয়ে বড় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এ কবিতায় কবি বলতে চেয়েছেন, মানব ধর্মের উপর কোনো ধর্ম নেই। মানুষের হৃদয় যে কোনো উপাসনালয় থেকে বড় উপাসনালয়ে খোঁজার জন্য মানুষকে কষ্ট করে দূরে যেতে হয় না। শিক্ষার্থীরা এই ছিল তোমাদের 1 থেকে 10 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন। এই ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তোমাদের কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এই পরবর্তী ভিডিওতে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর তুলে ধরব। তোমরা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে নিবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।